কথাটা বলে মানিক অবনীর হাত ধরতে গেল। তখনই অবনী মানিকের হাতে জোরে একটা ধাক্কা মারল। মানিক অবনীকে থাপ্পড় মারতে গেল। তৎক্ষণাৎ অবনী মানিকের হাত ধরে ফেলল এবং সে বলল, মিথ্যার গায়ে এত শক্তি নেই যে সত্যকে আঘাত করতে পারে। আমি তোকে আবারও বলছি, আমি কিছুই জানি না যে তুই কার সাথে চুক্তিবদ্ধ হয়ে আমায় জ্বালাচ্ছিস। একটা কথা মনে রাখিস, তোর মতো অমানুষদের না আমি ভয় পাই না। মানিকের হাত শক্ত করে ধরে মোচড়াতে লাগলো অবনী। মানিক হাত ছাড়ানোর জন্য চেষ্টা করল। অবনী হাত ছেড়ে দিল এবং মানিক চলে যাওয়ার সময় বলে গেল, কামটা ঠিক করলি না। মালিক কেমন, এখন এটা বুঝবি। রাগে ভয়ঙ্কর রূপ ধারণ করলো মানিক। মানিক ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর অবনী ছুটে যেই তার রুমের দরজা বন্ধ করতে গেল, কিন্তু অবনীর মা দরজা বন্ধ করতে দিল না। অবনী, মা আমার, এদিকে আয়, আমার কাছে আয়। ভয়ে ভয়ে কথাটি বলে অবনীর মাথায় হাত বুলিয়ে দিতে গেল রেখা বেগম। মা প্লিজ এখান থেকে যাও, আমাকে একটু একা থাকতে দাও, ভীষণ একা থাকতে ইচ্ছে করছে আমার, প্লিজ যাও এখান থেকে। বর্ষার ঢলের মতো অবনীর দুচোখ বেয়ে কষ্ট ঝরতে লাগলো। লজ্জায় নিরুপায় হয়ে অপরাধীর মতো রেখা বেগম অবনীর রুম থেকে বেরিয়ে এলো। আকাশ সমান কষ্ট নিয়ে বেডের উপর উপর হয়ে শুয়ে আছে অবনী। কোথাও তার আজ মাথা গোজার ঠাঁই নেই। এত এত অবিশ্বাসীদের ভিড়ে নিজেকেও বিশ্বাস করতে ভয় পাচ্ছে সে। চারিদিকে হতাশার পাহাড়, দুঃখের অমানিসার মাঝে পড়ে আছে অবনীর সদ্য বেড়ে ওঠা জীবন। অবনীকে পাত্রপক্ষ দেখতে আসবে। বাসায় কাজের অনেক চাপ, তাই অবনীর মা অবনীর নানুকে নিয়ে আসছে। অবনীর নানু বাসায় আসার পর অবনীর কাছে গেল। দরজা বন্ধ করে অবনীকে জিজ্ঞেস করলো সবকিছু। নানুকে সব কথা খুলে বলল অবনী। অবনীর নানু তার পরিবারের সবাইকে খুব ভালো করে আগে থেকে জানতো, তাই তিনি বললেন, তুই একদম চিন্তা করিস না, আমার উপর ভরসা রাখ। আমি তো জানি আমার মেয়ে, আমার নাতি কত বড় লোভী। আমি তাদের জন্য তোর জীবনটা নষ্ট হতে দেব না। বুবু আমার, ঠিক মতো খাওয়া দাওয়া করবি, নিজের যত্ন নিবি। আমি দেখছি কি করা যায়। চিন্তায় নিজের চেহারার একই হাল করেছিস। মনের মাঝে আর কষ্ট নিস না বুবু, আমি যেহেতু এসে পড়ছি, তোর ভালোই হবে। ধৈর্য ধর। নানুকে পেয়ে আর তার কথা শুনে নতুন করে আশার আলো ফুটে উঠল অবনীর জীবনে। সে নিজেও একটা কষ্ট রাখার জায়গা খুঁজে পেল। তুমি এসে অনেক ভালো করেছো নানু। এই লোভী মানুষদের ভিড়ে আমার না দম বন্ধ হয়ে আসছিল, অসহ্য যন্ত্রণায় মরে যেতে ইচ্ছে করছিল বারবার। এমন কথা বলিস না বুবু, মেয়েদের জীবনটাই এমন, কখনো দুঃখ কখনো হাসি, এভাবেই পার করতে হয় সময়টুকু সব। ছোটবেলা থেকেই আব্বুকে দেখছি নামমাত্র বাড়িতে থাকে, কখনো কখনো 10-15 দিন হয়ে যায় আব্বু বাড়িতেই আসে না। কত কষ্ট করে আমাদের জন্য, মনেই হয় না উনি বেঁচে আছে। নামমাত্র এই পরিবারে তার দেখা পাই আমি, অথচ তার কত কষ্টের টাকা 2 হাতে খরচ করে আমার দাদা আর আম্মু। কখনো আব্বুকে কিচ্ছু বলতে দেখিনি, শুধু একটা কথাই বলে, আমার যত কষ্টই হোক তোমরা সবাই ভালো থাকো। আচ্ছা নানু, মা হয়ে কিভাবে আমার এত বড় একটা নিকৃষ্ট মানুষের কাছে বিক্রি করে দিতে পারলো দিনের পর দিন? আমি কি এতটাই ফেল না বলো? কষ্টে দুচোখ বেয়ে গড়িয়ে গড়িয়ে পানি পড়ে অবনীর। কাঁদিস না বুবু, ওরা যে পাপ করছে তার শাস্তি ওরা পাবেই। তুই যা চাস আমি তোকে তাই করার ব্যবস্থাই করে দিব। এবার চল, হাত মুখ ধুয়ে আমার সাথে খাবি, চল। সকাল থেকে বাসায় তোড়জোড় চলছে রান্নাবান্নার। অবনীকে পাত্রপক্ষ দেখতে আসবে। ঢাকা শহরের ছেলে, নিজের বিজনেস আছে, ঢাকায় নিজের বাড়ি আছে, বেশ টাকাওয়ালা। আর এই জন্যই অবনীর পরিবার, বিশেষ করে অবনীর দাদা ও তার মা, এই ছেলের সাথে অবনীকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। মহল্লার আশেপাশে কাউকে কিছু জানতে দেয়নি তারা, কেননা মানিক যদি জানতে পারে তাহলে ঝামেলা করবে। কিছুতেই অবনীর বিয়ে অন্য কোথাও দিতে দেবে না মানিক। অবনী বারবার ফোনে ট্রাই করে যাচ্ছে হিমেলের সাথে কথা বলার, কিন্তু হিমেল তো ব্ল্যাক লিস্টে দিয়ে রেখেছে অবনীর নাম্বার। এমত অবস্থায় কি করবে অবনী? আবারও আকাশ সমান চিন্তা এসে ভর করেছে অবনীর মাথায়। সে ডিসিশন ফাইনাল করে ফেলেছে, যে করেই হোক তাকে হিমেলের সাথে দেখা করতেই হবে। অবনী তার নানুকে বলল, নানু, আমি হিমেলের সাথে দেখা করতে চাই, তুমি যে করেই হোক ম্যানেজ করে দাও। হ্যাঁ ঠিকই বলেছিস, আয়োজন দেখে মনে হচ্ছে এবার তোর বিয়ে কেউ আটকাতেই পারবে না। কিন্তু এই অবস্থায় কিভাবে কি করবি?
নানু তুমি আম্মুকে বলো আমাকে নিয়ে পার্লারে যাবে। এত ভালো পাত্রপক্ষ আসছে, আমার চেহারা নষ্ট হয়ে গেছে, হয়তো তারা পছন্দ করবে না, তাই পার্লার থেকে আমায় সাজিয়ে নিয়ে আসবে। ঠিকই বলছিস বুবু, দাঁড়া, আমি বলছি। এটা বললে রেখা এক কথায় রাজি হয়ে যাবে। হ্যাঁ নানু, তুমি প্লিজ একটু ব্যবস্থা করো না। ভয়ে টেনশনে গলা শুকিয়ে আসছে অবনীর। চেহারার কথা উঠতেই রেখা বেগম দেখলেন আসলেই তো তার মেয়ের চেহারা এ কয়েকদিনে নষ্ট হতে বসেছে। এমন রূপ দেখলে পাত্রপক্ষ রাজি নাও হতে পারে। তাই মায়ের কথায় রাজি হয়ে অবনীকে পার্লারে নিয়ে যেতে বললেন রেখা বেগম। অবনীর নানু আর দেরি না করে অবনীকে কথাটি বলল। অবনী তার নানুকে নিয়ে খুব দ্রুত ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ল। ব্যাগে ছিল 2-3টা সেট ড্রেস, একটা বোরকা সেট, তার প্রিয় ডায়েরি চ্যালেঞ্জ, আর হিমেলের গিফট রেশমি চুড়ি। ট্যাক্সি করে খুব দ্রুত বাস স্ট্যান্ডে পৌঁছে গেল অবনী ও তার নানু। নানু আমার জন্য তুমি অনেক কষ্ট করলে, আমি জানি না আমার পরিবার তোমাকে কত কথা শোনাবে, ক্ষমা করে দিও আমায় প্লিজ। কান্নায় ভেঙে পড়ল অবনী। এছাড়া যে আমার আর কোনো পথ নেই, ক্ষমা করে দিও নানু। বুবু, তুই আমার বড় আদরের নাতনি। জানি না কোথায় যাচ্ছিস, তোকে এদিকেও রাখতে পারছি না, ওদিকেও ছাড়তে পারছি না। এখনো ভেবে দেখ, তুই যদি মনে করিস ফিরে গেলে ভালো হবে, ফিরে চল। অবনীর নানু কাঁদতে কাঁদতে বলল। নানু আমি হিমেলকে ছাড়া অন্য কাউকে আবার মনে জায়গা দিতে পারবো না। আমার হৃদয়ের সবটা জুড়ে কেবল একটা নামই আছে, হিমেল। আমার নিজের থেকেও আমি তাকে বেশি ভালোবাসি, তাকে ভুলে যাওয়া কোনোভাবেই সম্ভব না। তুমি প্লিজ আমার জন্য দোয়া করো, এভাবে কষ্ট নিয়ে আমায় বিদায় দিও না প্লিজ। ও যদি তোকে অবহেলা করে, ফিরিয়ে দেয়, কি করবি বুবু? নানু হিমেলের চোখে আমি কোনো স্বার্থপরতা দেখিনি। আমার বিশ্বাস, আমার ভালোবাসা সে কখনো উপেক্ষা করবে না। আমার ভালোবাসা দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করবো নানু, সে নিশ্চয়ই বুঝতে পারবে। অনিশ্চিত আশা অবনীর চোখে মুখে। তাই যেন হয় রে বুবু, তাই যেন হয়। অজরে কাঁদতে থাকে অবনীর নানু, আর অবনীর গায়ে হাত বোলাতে থাকে। নানু তুমি এবার চলে যাও, আমি তোমার ট্যাক্সি ভাড়া দিয়ে দিচ্ছি। আর শোনো, সব দোষ আমাকে দিবা, ওদের হয়ে কোনো কথা বলবা না। সব দোষ আমাকে দিবা, ওদের হয়ে কথা বলবা, তাহলে তোমার উপর চাপ কম আসবে। আমাকে যা করার করুক, যা বলার বলুক, তুই এ নিয়ে চিন্তা করিস না বুবু। তুই শুধু ভালো থাকিস এই দোয়াই করি। এই নে, তোর বিয়েতে একটা গয়না দিব বলে কিছু টাকা জমাচ্ছিলাম, এটা তোর কাছে রাখিস বুবু। ছোট্ট একটা পার্স থেকে টাকা বের করে অবনীকে দেয় তার নানু। প্রিয় নাতনিকে অজানা গন্তব্যে কিছুতেই ছেড়ে দিতে মন চাইছে না মানুষটার, কিন্তু তারপরও তাকে ছেড়ে যেতে হচ্ছে এক নিদারুণ নিষ্ঠুর বিদায়ী ক্ষণ। ট্যাক্সি ভাড়া করে নানুকে দ্রুত বাসায় পাঠিয়ে দিল অবনী। তারপর টিকিট কাউন্টারে যেয়ে সোজা খুলনার টিকিট কাটল সে। জানতে পেল গাড়ি আধ ঘন্টা পর আসবে। যেহেতু বাসা থেকে পালিয়ে এসেছে, সেহেতু তাকে খুঁজতে দ্রুত লোক আসতে পারে এটা ভেবে যাত্রী ওয়েটিং রুমের পাশের ওয়াশরুমে যেয়ে বোরকা ও মেকআপ পরে নিজেকে আড়াল করল অবনী। গাড়ি চলে আসলো। অবনী দ্রুততার সঙ্গে গাড়িতে উঠে মাঝের দিকের একটা সিটে বসলো। জিদে পড়ে এই অজানা পথে পা বাড়িয়েছে অবনী, তাই তার চোখে মুখে কঠোরতার রূপ দৃশ্যমান। কিছুক্ষণের মধ্যেই গাড়ি ছেড়ে দেবে। একে একে যাত্রীতে ভরে যাচ্ছে চারপাশ। এক মধ্যবয়সী পুরুষ তার পাশে এসে দাঁড়ালো। দেখেই বোঝা যাচ্ছে গ্রামের মানুষ। লুঙ্গি পরা আর একটি শার্ট, সাথে ব্যাগে করে কাপড় চোপড় নিয়ে এসেছে। বোন, আমার এই সিট নাম্বার কোনটা একটু দেখে দিবা? আমি পড়ালেখা জানি না। বিনয়ের সাথে অবনীকে বলল লোকটি। লোকটির হাতে বাসের টিকিটটি নিয়ে নাম্বার মিলিয়ে দেখলো অবনীর পাশের সিটটাই সেই লোকটার। এটাই আপনার সিট, বুঝতে পারেন। ধন্যবাদ বোন। বলেই অবনীর পাশের সিটে লোকটি বসে পড়ল। আপনি কোথায় যাবেন? পাশের লোকটিকে জিজ্ঞেস করলো অবনী। আমার বাড়ি খুলনা, ঢাকাতে কাজের জন্য এসেছিলাম। 4-5 দিন হলো আসছি। এখন বাড়ির জন্য খুব মন পড়ে, তাই চলে যাচ্ছি। হাসি মুখে অবনীর প্রশ্নের উত্তর দিল লোকটা। তুমি কোথায় যাবা বোন? আমিও খুলনাতে যাব, আমার এক রিলেটিভের মানে আত্মীয়ের বাসায়। ও আচ্ছা, তোমার আত্মীয়র বাসা খুলনা কোথায়? আমি আগে কখনোই যাইনি, এবারই নতুন যাচ্ছি। ওনারা আমায় এগিয়ে নিতে কাউন্টারে আসবে। কথাটি বলার পর অবনীর মাথায় আবারও চিন্তা ভর করল। এই অজানা অচেনা পথ, না জানে কি আছে তার ভাগ্যে।
মনে হচ্ছে তুমি চিন্তা করছো। চিন্তা করো না, আমিও যেহেতু একই জায়গায় যাব, পথে তোমার ইনশাল্লাহ কোনো বিপদ হতে দিব না। আপনাকে অনেক ধন্যবাদ। লোকটির কথা শুনে অবনীর টেনশন কিছুটা কমলো। গাড়ি চলছে খুলনার উদ্দেশ্যে। যত দূর যাচ্ছে, যত সময় বাড়ছে, অবনীর মনের মাঝে এক অজানা ভয় কাজ করছে। আবার পূর্বের সব কথা ভেবে নিজেকে সাহস দিচ্ছে অবনী। এই পথ চলায় হয় সে জয়ী হবে, না হয় ধ্বংস হয়ে যাবে, এমন দৃঢ় প্রত্যয় নিয়েই বাসা থেকে বেরিয়েছে অবনী। অন্যদিকে অবনীর নানু বাসায় যেয়ে পৌঁছালো। এত দ্রুত অবনীর নানুকে একা যেতে দেখে অবনীর মা রেখা বেগম ছুটে আসলো তার মায়ের কাছে। মা, তুমি চলে আসছো? একা কেন? অবনী কোথায়? তড়ি ঘড়ি করে মাকে প্রশ্ন করলো রেখা বেগম এবং মায়ের পেছনের দিকে বারবার তাকাতে লাগলো। খানিকক্ষণ চুপ থেকে অবনীর নানু উত্তর দিল, তোর মেয়ে আমাকে রেখে চলে গেছে। কি কি বলছো এগুলো? তোমার মাথা ঠিক আছে তো? কোথায় চলে গেছে? তুমি কোথায় ছিলে? রাগে অগ্নিকুণ্ডের মতো জ্বলতে থাকে রেখা বেগম। জানি না আমি কিচ্ছু। এই কথা বলে অবনীর নানুর মনে হলো মিথ্যা বলেও কিছু একটা বোঝাতে হবে, তা না হলে এরা আমাকে প্রশ্ন করবে বারবার। আমারে রেখে অবনী পার্লারে ঢুকছে। কিছুক্ষণ পর একটা মেয়ে এসে বলছে অবনী নাকি কোথায় চলে গেছে, আমাকে বাড়ি আসতে বলেছে, তাই আমি চলে আসছি। কিছুটা ভয়ে উত্তর দিল রেখা বেগমের মা। রেখা বেগম আর এক মুহূর্ত দেরি না করে কাশেমের কাছে ছুটে গেল এবং বলল, কাশেম, অবনী পালিয়েছে। তুই এখনই সব কাউন্টারে চেক করে যে কোনো গাড়িতে আছে অবনী। আকাশ থেকে পড়ল কাশেম। কিভাবে? কখন বেরিয়েছে? আমি না তোমাদের সবাইকে নিষেধ করেছিলাম ও যেন কিছুতেই বেড়াতে না পারে। তারপর এত দুঃসাহস সে কোথায় থেকে পায়? এখন আমার মান সম্মান কোথায় যাবে? একবার ভেবে দেখেছো? জানোয়ারটাকে পেলে আমি একেবারে মাটিতে পুঁতে ফেলবো। দাঁতে দাঁত চেপে কিরমির করে চিল্লাতে থাকে কাশেম। এখন চিল্লানোর সময় না তো, দ্রুত যা বাবা, ওকে খুঁজে বের কর। আর হ্যাঁ, পাত্রপক্ষকে ফোন দিয়ে বলে দে আমি ভীষণ অসুস্থ, আমাকে নিয়ে তোরা হাসপাতালে ভর্তি করেছিস। আমি সুস্থ হলে ভালো দিনক্ষণ দেখে তাদের আসতে বলবি। কাশেম ওখানে দাঁড়িয়ে পাত্রপক্ষকে মায়ের শেখানো কথাগুলো সুন্দরভাবে বুঝিয়ে বলল এবং দ্রুত কাউন্টারে ছুটে গেল চেক করার জন্য। সাথে তার কয়েকজন পরিচিত কেউ নিয়ে গেল। কিন্তু ততক্ষণে অবনীর গাড়ি বেশ দূরে চলে গেছে। গাড়ি নির্দ্বিধায় ছুটে চলেছে খুলনার উদ্দেশ্যে। অচেনা রাস্তা, অজানা গন্তব্য, অপরিচিত মানুষের ভিড়ে অবনী যেদিকেই তাকায় তেপান্তরের শূন্যতা এসে তার বুকটাকে হাহাকারে ভরিয়ে দিয়ে যায়। সেই যে এতদিনের বেড়ে ওঠা শহর, চিরচেনা ঘরখানা, প্রিয় মুখগুলো নাম ধাম মুহূর্তেই মাটির সাথে মিশিয়ে দিয়ে চলে এসেছে এক নতুন পরিচয় গড়ে তোলার লক্ষ্যে। তার এই নতুন গন্তব্য, এই পথ চলা কি কোনো নতুন পরিচয়ের সৃষ্টি আদেও হতে দিবে তার জীবনে, নাকি তীব্র অবানিশার ঘোর অন্ধকারে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়বে তার জীবন, তা একেবারেই দ্বিধান্বিত। জড়বস্তুর মতো গাড়ির সিটের এক কোণে পড়ে আছে অবনী। গাবতলী বাস স্ট্যান্ডের প্রতিটি গাড়ি, যাত্রী ছাউনি, হোটেল, দোকানপাট তন্ন তন্ন করে খুঁজেও অবনীকে না পেয়ে কাশেম তৎক্ষণাৎ হিমেলের নাম্বারে ফোন দিল। আগে থেকে হিমেল কাশেমের নাম্বার ব্ল্যাকলিস্টে দিয়ে রেখেছে, তাই কাশেম ফোন দিতে পারল না। কাশেমের রাগের তীব্রতা ক্রমেই বেড়ে চলছে। হিমেলের নাম্বার ফোন থেকে দ্রুত বের করে সাথে থাকা বন্ধুদের ফোন দিয়ে হিমেলকে ফোন দিল কাশেম। হিমেল ফোনটা রিসিভ করতেই কাশেম অকথ্য ভাষায় গালি দিয়ে বলল, তুই ফুসলিয়ে ফাসলিয়ে আমার বোনটাকে বাড়ি থেকে বের করে নিয়ে গেছিস। 24 ঘন্টার ভিতরে আমার বোনকে আমার কাছে হাজির করবি, তা না হলে তোর নামে আমি পুলিশে রিপোর্ট করব। নিজে ভালো চাস, কথাটা মনে রাখিস। কথা শেষ করেই উত্তর না নিয়ে ফোনটা কেটে দেয় কাশেম। কেড়ে তোকে এভাবে গালাগালি করলো? ক্ষুব্ধ দৃষ্টিতে হিমেলকে প্রশ্ন করলো তার বড় ভাই। রং নাম্বার হবে হয়তো, দেখলেন না আমাকে কিছু বলার সুযোগ দিল না। ভ্যাবাচাকা খেয়ে উত্তর দিল হিমেল। রং নাম্বার তো তুই আবার ফোন দে। দরকার কি? এসব ঝামেলায় নিজেকে না জড়ানোই ভালো। আপনি নাকি বাড়ি যাবেন? বাড়িতে যাব, ধান কাটার সময় হয়েছে, দেখে দেখে আসি কি অবস্থা। তুই ক্যাশে দিকে খেয়াল রাখিস, আর খবরদার কোনো ঝামেলা জড়াস না। হিমেলের তাড়াহুড়ো দেখে তার বড় ভাই কিছুটা সন্দেহ করতে লাগলো। টেনশন করবেন না, আমি এই দিকটা দেখবো, আপনি বাড়িতে যান।
হোটেলে থাকিস, বাইরে কোথাও যাস না। কোনো সমস্যা হলে আমাকে ফোন দিস। আচ্ছা ঠিক আছে। বিপদের পূর্বাভাস পেয়ে তাড়াহুড়ো করে হিমেল তার বড় ভাইকে হোটেল থেকে বিদায় দিল। এমতো অবস্থায় রং নাম্বার থেকে আরেকটা ফোন। হিমেল হেজিটেশনে আছে, ফোন রিসিভ করবে কি করবে না। 4-5 বার একই নাম্বার থেকে ফোন আসতে লাগলো। এক পর্যায়ে হিমেল ফোনটা রিসিভ করলো। হ্যালো, আমি অবনী বলছি, প্লিজ ফোনটা কেটে দিও না প্লিজ। আমি এখন খুলনার গাড়িতে। তুমি তো জানো আমি এদিকে রাস্তাঘাট কিছুই চিনি না। আমাকে ঠিকানাটা দাও, আমি তোমার সাথে দেখা করতে আসছি। বিপদগ্রস্ত মানুষের মতো অবনী এক নিঃশ্বাসে কথাগুলো বলতে লাগলো। অবনী, আমাকে কিছু না বলি তোমার এত বড় একটা সিদ্ধান্ত নিতে হলো? তুমি কি জানো তুমি কত বড় ভুল করতে চলেছো? কিছুটা রাগান্বিত হয়ে হিমেল কথাটা বলল। আমি সবই জানি, আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমি জীবন মরণ সন্ধিক্ষণে। কাঁদতে থাকে অবনী। হিমেল প্রশ্ন করলো অবনীকে। এই নম্বরটা কার? অবনী উত্তরে বলল, এই নাম্বারটা আমার পাশের সিটে বসে থাকা ভাইয়ের। তার কাছে ফোনটা দাও। আচ্ছা। অবনী ফোন পাশের লোকটাকে দিল। ভাই, আপনি সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমে আমাকে একটা ফোন দিয়েন, আমি ওখানেই থাকবো। ভাই, আমি তো সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড পর্যন্ত যাব না, ওর বেশ আগেই নেমে পড়বো। আমি ড্রাইভারকে বলবো তাকে ওখানে নামিয়ে দিতে। আচ্ছা ভাই, আপনি একটু বলে দিয়েন। ঠিক আছে। অবনীর ফোন পাওয়ার পর হিমেলের মাথায় আকাশ ভেঙে পড়ল। দিশেহারা হয়ে যেতে লাগলো হিমেল। একদিকে অবনীর পরিবারের চাপ, অন্যদিকে নিজের পরিবারকে সে কি জবাব দিবে। গ্রামের মানুষের কাছে কতটা ছোট হতে হবে, অবনীকে নিয়ে কোথায় যাবে, কি করবে, হাজারো প্রশ্ন মনে হতে লাগলো হিমেলের। সন্ধ্যা 6টা, ঢাকার গাড়ি এসে থামল খুলনার সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে। হিমেল ল্যাম্পপোস্টের মতো দাঁড়িয়ে আছে সেখানে। নাওয়া খাওয়া বন্ধ করে দুশ্চিন্তার পাহাড় মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে হিমেল। বারবার ফোন দিয়ে হুমকি ধামকি দিচ্ছে অবনীর ভাই কাশেম, তার মা রেখা বেগম। অবনীকে রিসিভ করার আগ পর্যন্ত কোনোভাবেই ফোনটা বন্ধ করতে পারছে না হিমেল। গাড়ি থেকে একে একে সবাই নামতে লাগলো। হিমেল গাড়ির ভিতরে ওঠার চেষ্টা করলো, কিন্তু হেল্পার ঢুকতে দিল না। বলল, ওখানে ওয়েট করেন, আপনার লোক আসবে, গাড়ির ভেতরে থাকলে পাবেন। অবনী গাড়ি থেকে নামলো। বোরকা পরা অবস্থায় অবনীকে কখনো দেখেনি হিমেল, তাই চিনতে পারছে না। গাড়ির ভেতর থেকে হিমেলকে দেখতে পেল অবনী। দুশ্চিন্তার কিছুটা অবসান ঘটল তার। অচেনা শহর, হাজারো অচেনা মুখের ভিড়ে তার প্রিয় মুখটা, চিরচেনা মানুষটা। এ যেন চিত্রের দিকে খা খা রৌদ্রুর তীব্র দহন শেষে এক পশলা বৃষ্টির সতেজ অনুভূতি। অবনী দৌড়ে যেয়ে হিমেলকে জড়িয়ে ধরল। আনন্দ অশ্রু গড়িয়ে পড়ল তার কপল বেয়ে। ভীষণ শক্ত করে হিমেলকে জড়িয়ে ধরে আছে অবনী। আচমকা এমন পরিস্থিতিতে হিমেল একেবারে থ হয়ে গেল। হিমেল বাধা দিতে চাইলেও তার মন যেন সাড়া দিচ্ছে না। জীবনে প্রথম কোনো মেয়ের স্পর্শ মায়ার শিকল পরিয়ে দিল হিমেলের ক্লান্ত অন্তরে। সারা শরীরে সোহাগ স্পর্শে বধির হয়ে আছে হিমেল। হিমেলের দুটো দৃঢ় কঠিন বাহুর শৃঙ্খলে কবুতরের ছানার মতো থির থির করে কাঁপতে কাঁপতে অবনী বলল, ভালোবাসি, ভীষণ ভালোবাসি আমি তোমাকে। তোমাকে ছাড়া আমার চলবে না। তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। আমার প্রতিটা নিঃশ্বাসে মিশে আছো তুমি। তোমাকে ছাড়া কিভাবে থাকবো আমি? আমায় ফিরিয়ে দিও না, বাঁচতে পারবো না আমি। অবনীকে বুকের সাথে জড়িয়ে ধরে অশ্রুন্নাত চোখে আকাশের দিকে তাকিয়ে হাজারো প্রশ্নের উত্তর খুঁজতে থাকে হিমেল। এভাবেই কেটে যায় কিছু সময়। অবনী আসার কথা শুনে হিমেল তার হোটেলের মালিক, হিমেলের বড় ভাই হোটেলটা ভাড়া নিয়ে ব্যবসা করেন, তাকে বিষয়টা জানিয়ে রেখেছে। মালিকও তার স্ত্রীর সাথে হিমেলের খুব ভালো সম্পর্ক। রিকশা নিয়ে হোটেলের মালিকের বাসায় অবনীকে রাখার জন্য রওনা করল হিমেল, এবং কিছুক্ষণের ভিতরে তারা সেখানে পৌঁছালো। হোটেল মালিকের বউ তাড়াহুড়ো করে দরজা খুলে তাদের ভেতরে নিয়ে গেল। হোটেল মালিকও সেখানে উপস্থিত ছিলেন। ভাবি, ভাইয়া, ওর নাম অবনী, তার কথাই আপনাদের বলেছিলাম। ভারী মিষ্টি মেয়ে, এদিকে এসো বসো। হোটেল মালিকের বউ অবনীর দুই কাঁধে হাত দিয়ে মুখের দিকে তাকিয়ে বলতে লাগলো, এবং অবনীকে নিয়ে বসতে দিল। একা একা এত দূর আসলে ভয় লাগেনি তোমার? মাথা নাড়িয়ে সায় দিল অবনী, না। তুমি ওকে নিয়ে যাও, ফ্রেশ হওয়ার ব্যবস্থা করো, খাবার দাবারও দাও। কখন কি খেয়ে আইসে তার ঠিক আছে? হোটেল মালিক তার স্ত্রীকে বললেন। অবনীকে নিজের রুমের পাশের ওয়াশরুম দেখিয়ে দিতে নিয়ে গেল ভদ্রমহিলা।
ভাই সবই তো দেখলেন, এখন আমি কি করব? আমার কিছু মাথায় আসছে না। দিশেহারা অবস্থায় হিমেল তার মালিককে কথাটা বলল। মেয়ে তো ছোট, কিসে পড়ে? ও এবারে এইচএসসি পরীক্ষা দেবে। 18 বছর বয়স হয়নি? এটা আর আরো বিপদে। তোমাকে যে কি সমাধান দিই নিজেই বুঝতে পারছি না। হোটেল মালিক বলল। এই মুহূর্তে আমার বিয়ে করা সম্ভব না ভাই, আপনি যে কোনো ব্যবস্থা করেন। এটা কেমনে হবে হিমেল? মেয়েটা কত কষ্ট করে সবকিছু ছেড়ে এসেছে, আর তুমি এখন এটা বললে হয়? ভাই আমি সবই বুঝেছি, ওর পরিবার এতটা সুবিধাজনক না। তারা আমাকে ফোন দিয়ে অতিষ্ঠ করে ফেলেছে। ওর ভাই খুব উল্টাপাল্টা বলছে আমাকে। এইগুলো নিয়ে তারা খুব দ্রুত থানা পুলিশ করবে। 24 ঘন্টার মধ্যে অবনীকে তাদের কাছে না দিলে আমার ভুলের মাসুল আমার পরিবারকেও দিতে হবে। আর পালিয়ে বিয়ে করার কোনো ইচ্ছে নেই আমার। ও তাহলে তো বিষয়টা বেশ ক্রিটিক্যাল। আর মেয়ের বয়স 18 হয়নি, তার মানে তোমাদের কোর্টের সহযোগিতা দিয়ে বিবাহ দেওয়া সম্ভব না। বড় চিন্তার বিষয় এটা। ভাই আমি ভোর হলেই ওকে নিয়ে ওর পরিবারের হাতে দিয়ে আসবো। আপনি প্লিজ বিষয়টা কাউকে কিছু বলবেন না। আরে না না, তুমি নিশ্চিন্তে থাকো, এটা কেউ জানবে না। পাগল নাকি তুমি? আমাদের অনেক প্রিয় হিমেল। আমি ভাবছি মেয়েটাকে মানবে তো? ওর সাথে অবিচার হবে না তো? ওকে দিতে গিয়ে তুমি যদি কোনো ঝামেলায় পড়ো? না ভাই, কিচ্ছু হবে না আমার। আমাকে নিয়ে টেনশন করবেন না। আর ও ফ্রেশ হয়ে খাবার পর আমি ওকে বুঝিয়ে দেখি কি হয়। আচ্ছা তাই করো, দেখো কি হয়। তবে আমি বলি কি, মেয়েটাকে বেশি অবহেলা করা উচিত হবে না। গ্রামে নিয়ে কাজের মাধ্যমে কালমা করে নিতে পারো। ভাই এটা ওর পরিবার মানবে না, অযথা ঝামেলা আরো বাড়বে। খুব সমস্যা দেখছি, বুঝে কাজ করো। হ্যাঁ ভাই। হিমেলের চোখে মুখে বিষণ্ণতার ছায়া লেপ্টে আছে। পিঙ্ক কালারের একটা ড্রেস পরেছে অবনী, চুলগুলো কোমরের নিচে পড়েছে। যে কেউ তার মায়াভরা মুখের দিকে তাকালে ভালোবাসার জোয়ারে ভাসতে বাধ্য। পৃথিবীতে হয়তো এমন কোনো পুরুষ নেই এই মাধুর্য সাধক হতে রাজি হবে না। এ লোকে সে অসম্ভব সুন্দর দেখাচ্ছে অবনীকে। হিমেল এক পলক তাকিয়ে আবার অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। বেশি তাকালে যদি বেশি মায়ায় আটকে যায় তাহলে তো বিপদ। চুপি চুপি হোটেল মালিকের বউ এসে হিমেলকে কানে কানে বলল। ভাই, মেয়েটা কিন্তু পরীর মতো, আপনার পছন্দের তারিফ করতে হয়। হোটেল মালিক বলল। কি গো, ওদের খেতে দাও। কখন কি খেয়েছে তার ঠিক আছে? হ্যাঁ দিচ্ছি, চলো। খাবার টেবিলে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া শেষ করলো। হোটেল মালিক তার বউকে পাশের রুমে ডেকে নিয়ে বলল। ওদের একটু কথা বলার সুযোগ দাও। হিমেল মেয়েটাকে রেখে আসতে চায়। এটা কি কন? আপনি কিছু বললেন না? এমন নিষ্ঠুর কেন আপনার বেটা মানুষ? আরে না বুঝে কথা বলো না, ঝামেলা আছে। কি এমন ঝামেলা শুনি? প্রেমের সময় পুরুষ মানুষের হুঁশ থাকে না, আর বিয়ের কথা বললেই যত সমস্যা। তুমি তো এখন গোষ্ঠী সহ টানা জুরপা। শোনো, এই মেয়ের বয়স 18 বছর হয়নি, তাদের কোর্ট থেকে বিয়ে দেওয়া যাবে না। তাছাড়াও তার পরিবারের কেউ রাজি না হিমেলের সাথে তাদের মেয়ের বিয়ে দেওয়ার জন্য। এই মেয়ের ভাই আর মা বারবার হিমেলকে ফোন দিয়ে থানা পুলিশের ভয় দেখাচ্ছে। একবার যদি থানা পুলিশ হয় তাহলে ছেলেটার টাকাও যাবে, মান সম্মানও যাবে, ওর পরিবারেও শেষ হবে। আল্লাহ, তাহলে তো বিপদ। তা মেয়েটার কি হবে? আরে কি হবে, 24 ঘন্টার মধ্যে তারা মেয়েটাকে দিয়ে আসতে বলছে। আমি হিমেলকে বুঝিয়ে বলছি, ওরে দিয়ে এসে হিমেলের পরিবারের মাধ্যমে বিয়ের প্রস্তাব দিলে সব ভালোভাবে মীমাংসা হবে। অনেক ভালো বুদ্ধি দিছো, আল্লাহ ওদের সহায় হই। হ্যাঁ, তাই দোয়া করো। হিমেল অবনী অল্প কিছু খাবার খেয়ে ছাদে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে। হিমেলের বুক ভরা ভয় আর টেনশন কিলবিল করতে লাগলো। অন্যদিকে বেচারি অবনী হিমেলকে নিয়ে নব স্বপ্ন বুনতে শুরু করেছে। তার মনে হচ্ছে সে যেন যুদ্ধ জয়ের পথে। সকালেই হয়তো তার প্রেম নামক যুদ্ধের অবসান ঘটিয়ে নতুন ঠিকানায় নিজের নাম লেখাবে। খানিকটা শক্তির সঞ্চয় হতে শুরু হলো অবনীর অন্তরে। অবনী, তোমার এখন কেমন লাগছে? হিমেল প্রশ্ন করল।
ভালো। অবনী ধীরে সুস্থে অ্যান্সার দিল। তুমি আমাকে কি সত্যি ভালোবাসো? এটা তোমার ছেলে মানুষই না তো? অবনী অবাক হয়ে হিমেলের চোখের দিকে তাকিয়ে আছে। কি হলো বলো? হিমেল পুনরায় জিজ্ঞেস করল। তুমি কি বলছো এগুলো? আমি তোমায় সত্যি ভালোবাসি মানে? অবনী জিজ্ঞাসা দৃষ্টিতে প্রশ্ন করল। দেখো, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তোমার সব কর্মকাণ্ড তার পরিচয় দেয়। আমাদের দুজনের মধ্যে এই ভালোবাসার কথোপকথন সীমাবদ্ধ আছে। তোমার বা তোমার পরিবারের কেউ জানে না আমাদের এই সম্পর্কের কথা। এটা তো ঠিক, তাই নয় কি? হ্যাঁ, তবে তোমার পরিবার না জানলেও আমার পরিবার এখন জানে। তুমি তোমার পরিবারকে জানাও প্লিজ। আমার দাদা আর মা আমার প্রতি ভীষণ রেগে আছে, আর জানি না তারা আমার নানুর সঙ্গে কি করছে এতক্ষণে। নানু মানে? হিমেল অবাক দৃষ্টিতে প্রশ্ন করল। হ্যাঁ, আজ আমাকে পাত্রপক্ষ দেখতে আসার কথা ছিল। আমাদের বাড়িতে তার তোড়জোড় চলছিল। আমাকে ঘর বন্দি করে রেখেছিল মা আর দাদা। নানু আমাদের বাসায় বেড়াতে আসলে আমি নানুকে সবটা বলি। তারপর নানু আমায় এখানে আসতে হেল্প করেন। জানি না এখন ওনার কি অবস্থা। মন খারাপ করে কথাগুলো বলল অবনী। এটা তুমি কি বলছো? তোমার নানু একজন মুরব্বী মানুষ। তুমি কি তোমার ফ্যামিলিকে জানো না? তোমার দাদা ওনার কি হাল করেছে কে জানে? দেখো, এছাড়া আমার আর কোনো পথ ছিল না। কান্না কান্না কণ্ঠে অবনী মাথা নিচু করে উত্তর দিল। আচ্ছা, যা হওয়ার হয়েছে। এখন আমার কয়েকটা কথা তুমি মাথা ঠান্ডা করে শোনো। তুমি বাসা থেকে বেরোনোর সাথে সাথে তোমার ভাইয়া ও মা আমাকে বিভিন্ন নম্বর থেকে ফোন দিচ্ছে, ভয় দেখাচ্ছে থানা পুলিশের। 24 ঘন্টার মধ্যে তোমাকে তারা চায়। আমি থানা পুলিশের ভয় পাই না, আমি ভয় পাই আমার পরিবারের কেউ যদি এগুলো জানতে পারে। তারা আমাকে কিচ্ছু বলবে না, নিজেরা ভীষণ কষ্ট পাবে। তাছাড়া তোমার ভাই আমার ভাইয়ের নামে পুলিশে রিপোর্ট করবে। এটা আমি কিভাবে সহ্য করব বলো? আর তারাই বা আমার ভুলের মাসুল কেন দেবে? হিমেল, তুমি আমায় এগুলো কেন শোনাচ্ছ? তোমার এই কথার উত্তর আমি কিভাবে দিব বলো? আমি কখনো চাই না তোমার পরিবার আমার জন্য কষ্ট পায়। আমি সেজন্য এত দূরে আসিনি। আমি তোমাকে ভীষণ ভাবে চাই হিমেল। আমার সামনে কোনো পথ ছিল না। বিশ্বাস করো, যখন মানুষের সব থেকে মূল্যবান জিনিসটা হারানোর পথে চলে যায়, তখন কারো হিতাহিত ভাবনা মাথায় আসে না আর। আমি আমার পরিবারের অনুমতির বাইরে বিবাহ করতে পারবো না, এবং তাতে তোমার পরিবারেরও সম্মতি থাকতে হবে। স্টেট ফরওয়ার্ড ভাবে কথাটা বলল হিমেল। হিমেল প্লিজ, এভাবে বলো না। তুমি যা বলছো তা কখনো সম্ভব না। তুমি আমার দাদার মাকে চেনো না, তারা কতটা লোভী। আমার ভালোবাসা এভাবে ফিরিয়ে দিও না, তোমার পায়ে পড়ি আমি। হিমেলের কথা শুনে আকাশ ভেঙে পড়ল অবনীর মাথায়। সে প্রচন্ড কাঁদতে কাঁদতে হিমেলের পায়ে হাত দিল। হিমেল অবনীকে 2 হাত দিয়ে ধরে টেনে উঠালো আর বলল। হ্যাঁ পাগলি, তুমি কেন কান্নাকাটি করছো? আমি তো জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। আমি নিজে আমার পরিবারকে বোঝাবো তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে, আর তোমাকে দেখে আসার আগেই তোমার দাদা আর মাকেও রাজি করিয়ে আসবো। তুমি একদমই টেনশন করো না। না হিমেল, তুমি কোনোভাবেই পারবে না তাদের রাজি করাতে। আমি যাব না। প্লিজ আমায় ফিরিয়ে দিও না হিমেল। কান্না জড়িত কণ্ঠে হিমেলকে আঁকড়ে ধরে করজোরে মিনতি করতে থাকে অবনী। অবনী, ভালোবাসাটা হলো বিশ্বাস। বিশ্বাস জোরালো না থাকে ভালোবাসা ঠুনকো হয়ে যায়। তুমি আমাকে সত্যিকারে ভালোবাসলে বিশ্বাস করতে হবে। হিমেল উপস্থিত বুদ্ধি খাটিয়ে অবনীকে কথাটা বলল। থমকে গেল অবনী। হিমেলের এই প্রমাণস্বরূপ প্রশ্ন অবনীকে থমকে দিল। অবনীর মন সাড়া দিতে না চাইলেও সে সাড়া দিল। ঠিক আছে, আমি তোমাকে প্রমাণ দিতে রাজি আছি। আমার ভালোবাসা ঠুনকো না। আর বিশ্বাস, সে তো তোমাকে বিশ্বাস না করলে 7 সমুদ্র পাড়ি দেওয়ার মতো করে আমি আসতাম না। আচ্ছা, তুমি তাহলে এখন রেস্ট নাও। আমরা খুব সকালে রওনা করব, কেমন? ঠিক আছে। অবনীর 2 চোখের পাতা কিছুতেই শুকায় না। আবারও সেই যুদ্ধ শুরু হবে তার জীবনে। সে খুব ভালো করেই জানে কোনো মূল্যে তার দাদা আর মা তাকে হিমেলের হতে দিবে না। তারা যে ছোটবেলা থেকে অবনীকে বিক্রি করে খাচ্ছে টাকাওয়ালা মানুষের কাছে, কিভাবে এগুলো নিজের পরিবারকে ছোট করে হিমেলকে বলবে অবনী? সকালে সূর্য চারপাশে ছড়িয়ে পড়ার আগেই হিমেল হোটেলের মালিকের বাসায় এসে হাজির। সারাটা রাত নির্ঘুম কাটিয়েছে হিমেল ও অবনী দুজনেই। হিমেলের বড় ভাই গ্রাম থেকে এসে যদি বিষয়টা শুনতে পায়, তাহলে তার লজ্জায় মাথা কাটা যাবে। আর গ্রামের মানুষ জানলে তো কথাই নাই।
তাই খুব ভোরে এসে হাজির হয়েছে দ্রুত অবনীকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে হিমেল। অন্যদিকে অবনীর মনে ঝড়ো হাওয়া বইছে। বিস্তীর্ণ সমুদ্র জলে আশ্রে পড়া ঢেউয়ের মতো অবনীর ভেতরটায় তোলপাড় করছে। কাকে কি বলবে সে, কি বোঝাবে? পাকা বাঁশে তো খুনের আবির্ভাব হয়েছে আগে থেকেই। এক কথায় হিমেল চ্যালেঞ্জের মুখোমুখি করে দিয়েছে দুটি প্রাণকেই। বুক ভরা বাসনা পূর্ণ করে সেই যে মেয়েটা তো ঘর ছেড়েছিল, আর সে সমীরণ দুরারোগ্য ব্যাধির জীবাণুতে ভরপুর। জেগেছে সবাই। সবকিছুই প্রচণ্ড অপ্রিয় ঘটনা মনে হচ্ছে হোটেল মালিকের বউয়ের। হালকা কিছু নাস্তা রেডি করেছে ভদ্রমহিলা। হিমেলও অবনীকে ডাকছে হোটেল মালিকও তার স্ত্রী কিছু মুখে দেওয়ার জন্য। অবনী আগে থেকেই ফ্রেশ হয়ে নিয়েছে। সবাই নাস্তার টেবিলে বসে কথা বলছিল। ভাই কি সিদ্ধান্ত নিলেন? হোটেল মালিকের বউ কৌতূহলী হয়ে প্রশ্ন করল। ভাবি, আমরা এখনই রওনা করব ইনশাল্লাহ। সর্বশেষ এটাই আমাদের দুজনের সিদ্ধান্ত। অবনী, আপু তুমি কি বলো? সে যেটা বলেছে তা তো করতেই হবে। ছলছল চোখে উত্তর দিল অবনী। অবনী, আপু তুমি কি বলো? হিমেল ভাই একটা ছেলে চাইলেই গল্পের শুরু থেকে শেষ অবধি সাজাতে পারে, কিন্তু একটা মেয়ের হাত পা আষ্টে পিষ্টে বাঁধা থাকে। তাই যা করার ভেবে চিন্তে করবেন। অবনীর চোখের ভাষা আপনাকেই বুঝতে হবে। শক্তভাবে কথাগুলো হিমেলকে উদ্দেশ্য করে বলল হোটেল মালিকের বউ। ভাবি, এগুলো নিয়ে টেনশনে কিচ্ছু নেই, আমি সুন্দর সমাধান দিব, দেখবেন। হাসি মুখে কথাগুলো বলল হিমেল। হোটেল মালিক বললেন, হিমেল কি করো? হোটেল মালিক ও তার স্ত্রীর থেকে কান্না জড়িত চোখে বিদায় নিল অবনী। হিমেল ও অবনী বাস স্ট্যান্ডে পৌঁছে গেল খুব দ্রুত। গাড়ির মাঝের দিকের সিটে বসলো দুজনে। হিমেল পকেট থেকে মোবাইল বের করে অন করলো, তারপর ফোন স্ক্রল করতে লাগলো। কাউকে অলিক স্বপ্নে ফানুস উড়াতে দেখলে ভীষণ ভালো লাগে, তাই না? হিমেলকে ফুরফুরে মেজাজে দেখে রাগান্বিত দৃষ্টিতে প্রশ্ন করল অবনী। তুমি ভুলে কেন যাচ্ছ? জীবন একদিনের নয়, যুদ্ধ করে আর যাই হোক সংসার জীবনের সূচনা করতে নেই পুচকি। হিমেলের চোখে মুখে হাসির আভা ফুটে উঠেছে। এই দৃঢ় কঠিন পদক্ষেপ প্রিয়জনের অকৃত্রিম রূপটির স্পষ্ট প্রমাণ কি কোনো সুদৃশ্য কামনার? একঘেয়েমিতে নিমজ্জিত রোগীকে দ্রুত ডাক্তার দেখাতে নিয়ে যাওয়াটা কিন্তু সুদৃশ্য কামনার সঙ্গে সম্পৃক্ত। উফ, তুমি কোনোদিনও শুধরাবে না। অসহ্য মানুষ একটা, রংধনুর মতো। কোষে হিমেলের হাঁটুতে একটা থাপ্পড় মারল অবনী। তুমি কিন্তু এখনই আমাকে অসহ্য ভাবতে শুরু করেছো তাহলে? আমার মাথা? এগুলো তো বিদ্যুৎ সংযোগের মতো উপলব্ধি করতে পারো। তড়িৎ গতিতে কাজের সময় কাজই, আর কাজ ফুরালেই পাজি না। আচ্ছা, তুমি গান গাইতে পারো না? হিমেল মনে মনে ভীষণভাবে চাইছে অবনীকে স্বাভাবিকভাবে পৌঁছে দিতে। না, ছন্দ হারিয়ে গেছে, আর সুরকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। ঠিক তোমার মতো, তাই না? এ কথা বলতেই হিমেল অবনী দুজনে হেসে উঠল। অবনীর মুখে এমন হাসি হিমেল আগে কখনো দেখেনি, তাই সে মুগ্ধ হয়ে অবনীর মায়াভরা মুখের দিকে তাকিয়ে আছে। অবনী, তুমি কি জানো তোমার এই হাসিটা কিসের প্রতিচ্ছবি? না তো, কিসের শুনি? আকাশে ঘন কালো মেঘ কেটে সূর্য উঠতে দেখেছো কখনো? ঠিক তেমন। এই পুচকি, তোমার সাথে কান্না একদমই যায় না। তুমি হাসি খুশি থাকবে, ঠিক আছে? হ্যাঁ লঙ্গু, তুমি আমার জন্য শুধু হাসি কিনে আনবে, ঠিক আছে? আচ্ছা, আমি তোমার জন্য এক আকাশ সমান হাসি কিনে আনবো। মনে থাকবে তো, না? হিমেলের হাত শক্ত করে ধরে চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করল অবনী। একদম, মনে সবটা সঞ্চয় করছি। হিমেল অবনীর চোখে চোখ রেখে স্থলিত স্বরে উত্তর করল। হিমেল অবনী দুজনের দুদিকে হাজারো বাধা বিপত্তির কথা ভুলে খুনসুটি করতে করতে হিমেলের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল অবনী। হিমেলও ক্লান্ত চোখে বিশ্রাম দিল। বেশ কিছু সময় পর গাড়ি পৌঁছালো ফেরিঘাটে। ফেরির উপর গাড়ি পার্কিং করছে ড্রাইভার। যাত্রীরা সব তাড়াহুড়ো করে নামছে। অবনী ও হিমেলের ঘুম ভেঙে গেল। দুজন তাকিয়ে দেখে অবনী হিমেলের কাঁধে মাথা রেখেছে, আর হিমেল অবনীর মাথার সাথে মুখ কিছুটা হেলিয়ে ঘুমোচ্ছিল। গাড়ির যাত্রীরা কি ভাবছে ভেবে দুজনেই লজ্জা পেল। অবনী, চলো নিচে যেয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিতে হবে। হ্যাঁ চলো। অবনী হিমেল দুজন গাড়ি থেকে নেমে
ফেরির দোতলায় উঠল। ফ্রেশ হয়ে সেখানকার হোটেলে খাবারের জন্য অর্ডার করলো হিমেল। দুজনে এখন বেশ স্বাভাবিক। খাবার দিতে দেরি দেখে হিমেল এগিয়ে গেল হোটেলের খাবার সাপ্লাই ম্যানের কাছে। হঠাৎ তার ফোনের কথা মনে পড়ল এবং দেখতে পেল অসংখ্য বার ফোন আসছে তার বড় ভাইয়ের নাম্বার থেকে, আননোন নাম্বার থেকে, হোটেল মালিকের নাম্বার থেকে। হিমেলের ভয় বেড়ে গেল। তাহলে কি বড় ভাই বিষয়টা জেনে ফেলেছে? সে দিশেহারা অবস্থায় ফার্স্টে হোটেল মালিককে ফোন দিল। ভাই, কোনো সমস্যা হয়নি তো? আমার বড় ভাই কি আসছে হোটেলে? বুঝছি না তুমি এখন কোথায়। অনেক কিছুই হয়ে গিয়েছে। তুমি যেখানেই থাকো এখনই বাড়ি ফিরে আসো। খবরদার ঢাকা পর্যন্ত যেও না, ভুলেও যেও না। থানা থেকে ফোন দিয়েছিল তোমার নামে গুম কেস করেছে নাকি ওই মেয়ের বাবা মা দাদা। আমি কোনো উপায় না পেয়ে তোমার বড় ভাইকে সব বলেছি। তারা ভীষণ টেনশন করছে। তুমি তাড়াতাড়ি চলে এসো। ওই মেয়ে আসতে যেহেতু পেরেছে, চলে যেতেও পারবে। ওরা হয় তোমাকে মেরে ফেলবে, না হয় পুলিশের হাতে তুলে দেবে। ভাই, কি বলছেন এগুলো? কথা বলতে বলতে হিমেলের বড় ভাইয়ের ফোন। ভাই, ফোনটা কেটে দেন, আমার বড় ভাই ফোন দিচ্ছে। হোটেল মালিক ফোন কেটে দিল। হ্যালো বড় ভাই। হিমেল চারদিকে অন্ধকার দেখছে। তুই কই? তোকে কতবার বলেছি ঝামেলা না জড়াতে? হ্যাঁ, একটাবার আমাকে বলার প্রয়োজন মনে করিসনি? ভাই, আমি ফেরির ওপর, ফেরি এখনো ছাড়িনি। আমি মেয়েটাকে রাখতে যাচ্ছি। বেয়াদব, তুই রাখতে গেলে ওরা তোকে ছাড়বে? ওরা তো বড় বাবার মাস্তান, তোকে জবাই করবে। এখন তো এই মেয়েকে আর ফিরিয়ে আনাও বিপদ। তোর কত বড় সাহস! শীঘ্রই বাড়ি আয়, এক্ষুনি। ফেরি ছেড়ে দেওয়ার হর্ন বেজে উঠল। এক আকাশ সমান টেনশন মাথার উপর দিয়ে চিল শকুনের মতো ডাকছে হিমেলকে। কি করবে সে? দুনিয়াটা বিষদময় লাগছে হিমেলের। ফেরির পাশে হাতল ধরে দাঁড়িয়ে ঢেউয়ের দিকে তাকালো হিমেল। তারপর দরজার কাছে যেয়ে দেখে বেশ দূরে অবনী হোটেলের খাবার টেবিলের উপর মুখ দিয়ে ক্লান্ত অবস্থায় বসে আছে। আবার তার ফোন বেজে উঠল। বড় ভাই রাগান্বিত কণ্ঠে চিল্লাতে আছে হিমেল এখনো কেন ফিরে আসছে না। এজন্য ফেরি ছেড়ে দেওয়ার সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে সেখানকার লোকজন। কয়েক সেকেন্ড পর ছেড়ে দিবে ফেরি। কি করবে হিমেল? চারদিকে ধোঁয়াশা। বাস্তবতার আঘাতে ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে অবনীকে চোখের আড়াল করে ফেরি থেকে দৌড়ে নেমে আসলো হিমেল। ফেরির পাশে একটা দোকানে নিজেকে লুকিয়ে রাখল সে। পথ চলার মতো বিন্দুমাত্র শক্তি যেন তার হারিয়ে গেছে। ফেরির দুধারের পানির বিদায়ী আওয়াজে হিমেল মর্মাহত। তার মনে হতে লাগলো অবনীর সব কথা। অবনীর হাসিমাখা মুখটা, এলোকেশের সৌন্দর্য, নজর কাড়া চাহনি, তার পথ চলা, কথা বলা, সবকিছু ছেড়ে চলে আসা, তাকে আঁকড়ে ধরে করজোরে মিনতি করা, অবনীর সোহাগ স্পর্শ, আদরে আদরে আপ্লুত মুখের তপ্ত নিঃশ্বাস, ওভারঅল সবকিছু। মুহূর্তেই দু চোখ রক্ত জবার মতো টলমল করছে হিমেলের। অবনীর প্রতি মায়ের মাত্রা ক্রমশ বেড়েই চলেছে হিমেলের হৃদয়ের খানিকটা জুড়ে। একরাশ দম আটকানো শূন্যতা নিয়ে নিথর হিমেল। আবারও সাইরনের তীক্ষ্ণ অসহ্যকর শব্দের মতো বেজে উঠল। হিমেলের পকেটে থাকা মোবাইলটা। এই, তুই কি ফেরি থেকে নামতে পারছিস, নাকি এখন ওখানে দাঁড়িয়ে আছিস? হিমেলকে প্রশ্ন করলো ফোনের ওপাশ থেকে তার বড় ভাই। হ্যাঁ, নেমে আসছি। নীরবে উত্তর দিল হিমেল। ওই মেয়েটা কই? ও ফেরিতে। ফেরি কি ছেড়ে দিছে? হ্যাঁ, বেশ দূরে চলে গেছে। তুই এখন ওখানে কি করছিস? গাড়ির জন্য অপেক্ষা করছি ভাই। গাড়ির দরকার নেই, একটা মোটরসাইকেল নিয়ে দ্রুত এখান থেকে চলে আয়। আচ্ছা ভাই। আমি যেন 2 ঘন্টার মধ্যে তোকে হোটেলে দেখি। আর ফোন বন্ধ করে রাখ। রাগান্বিত হয়ে হিমেলকে বলল আর ফোন কেটে দিল তার বড় ভাই। হিমেল ভাইয়ের কথা মতো ফোন অফ করে পকেটে রেখে দিল। একটা মোটর সাইকেল নিয়ে দ্রুত রওনা দিল খুলনার উদ্দেশ্যে। অনেকটা সময় পার হয়ে গেছে। অবনী ক্লান্তির ঘোর কাটিয়ে মুখ তুলে চারিদিকে হিমেলকে খুঁজতে লাগলো। ফেরির ওপরে কোথাও হিমেল নেই। দৌড়ে নিচে নেমে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো অবনী। কোথাও হিমেলের কোনো নামগন্ধ নেই। কোথায় আছে হিমেল? তবে কি সে তাকে রেখে পালিয়েছে? বিদ্যুতের ঝলকানির মতো অবনীর হৃদয় মুহূর্তেই উলট পালট হয়ে গেল। শ্রাবণ ধারার মতো চোখ দিয়ে পানি কান্না হয়ে ঝরতে শুরু হয়েছে যৌবনে রিক্ত হয়ে যাওয়া হৃদয়ে ভয়ঙ্কর ভালোবাসার কান্না। এ যেন এক সুকঠিন যন্ত্রণাময় অভিজ্ঞতা। অবনীর কান্না আর লুকানোর মতো পরিস্থিতিতে নেই।
তার অতৃপ্ত হৃদয়ের বিষাক্ত কষ্টের সাক্ষী হতে চলেছে ফেরির সব মানুষ। গাড়িতে থাকা কয়েকজন হিমেলকে দৌড়ে পালাতে দেখেছিল। হয়তো কোনো প্রয়োজনীয় কাজে যাচ্ছে, তাই কেউ কিছু বলেনি। চারিদিকের অজস্র কথা অবনী শুনতে লাগলো। কেউ পক্ষে কথা বলছে, কেউ আবার বিপক্ষে। নানা রকম গুঞ্জন শুরু হলো তাকে নিয়ে। পুরো ফেরির মানুষের মধ্যে কানাকানির ঢেউ শুরু হলো। মাইয়া মানুষ, এমন সুন্দর দেখতে দেখছো নি? এইসব মাইয়া পরিবারের কথা শোনে না, এরা নিজেকে বুদ্ধিতে চলে ভাসে। কোথাকার কোন ধুরফুরের লগে ভাই গাইছে, হালার পুঁতে ভাগছে এইখানে ফেলে রাখা, খাইয়া ছাইরে দিছে। কয়েকজন পুরুষ মানুষ এভাবে অবনীর সামনে দাঁড়িয়ে মজা নিতে লাগলো। আহাগো আমাগো বাড়ির পাশে অমুকের মাইয়াডার নাগাল, এই মাইয়াডা তার কপাল আর হের কপালও দেই এক, সরাসরি পোলার লগে বিয়ে ঠিক করছে। আর সেই মাইয়া তা না কইরা এক বেকার সেরার খপ্পরে পড়ছে। কয়দিন পর সেই সেরা তারে গলায় উন্না পেঁচাইয়া মাইরা ফেলাইছে। মধ্যবয়সী 2-3 মহিলা অবনীকে দেখিয়ে কথাগুলো বলল। এইসব মেয়েদের কপাল এমনই হয়। গাড়ির ভেতরে কি সব করতে করতে আসছে, আমরা তো লজ্জায় বাঁচি না। নাফরমানি কাজ। আল্লাহ এগুলোর পক্ষপাতী হন না। বোরকা পরা 2 মহিলা অবনীকে বলল কথাগুলো। তারা অবনী হিমেলের গাড়িতে ছিল। অবনী আজ নিথর। কারো কোনো কথার আঘাত তার কর্ণধার স্পর্শ করছে না, কারণ সে হারিয়ে ফেলেছে তার জীবনের সকল আশায় বাঁধা স্বপ্নগুলো। যতই সে তার এলোমেলো অগুছালো ছড়িয়ে ছিটিয়ে থাকা ভালোবাসার ছেঁড়া পাতাগুলো একটি একটি করে গুছিয়ে তুলে রাখতে চাইছে মনের মণিকোঠায়, ততই একটা ঝড়ো হাওয়া সবকিছু মুহূর্তেই এলোমেলো করে দিয়ে দূরে দাঁড়িয়ে ভয়ঙ্করভাবে হাসছে। এই আকুল আবেগপূর্ণ প্রতীক্ষিত একটি হৃদয়ে কথা শুনতে কেবল একজোড়া সদ্য বিবাহিত নবদম্পতি এগিয়ে আসলো। তারাও অবনী হিমেলকে দেখেছিল একই গাড়িতে, কিন্তু ভাবতে পারেনি তাদের লুকোনো রহস্যময় জীবনের কথা। আপু, আপনারা কোথা থেকে আসছিলেন? ছেলেটা প্রশ্ন করল। খুলনা থেকে। আমার ভাইকে চলে যেতে দেখেছি, কিন্তু আমরা ভেবেছিলাম হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজে আপনাকে রেখে যাচ্ছে, আর আপনিও তেমন কোনো রেসপন্স করছেন না, তাই স্বাভাবিক ভাবছি। আপনারা হিমেলকে চলে যেতে দেখেছেন? ও কিভাবে আমায় ফেলে যেতে পারলো? আমি এখন কোথায় যাব? আমি তো সব শেষ করে বাসা ছেড়েছি, কোথাও আমার ঠাঁই হবে না জেনেও আমায় এত বড় ধোকা দিল কিভাবে? ও এমনটা কি করে পারলো? কান্না জড়িত কণ্ঠে আক্ষেপ নিয়ে কথাগুলো বলল অবনী। শুনেন, আমি ওই ভাইয়ের কথা কিছুটা শুনেছি। ওনাকে অনেকবার ফোন দিচ্ছিল একটা লোক, আর কি কেস্টিসের কথা, মেরে ফেলার হুমকির কথাও বলেছিল। উনি তো প্রায় কান্নাই করে দিয়েছিল। তারপর কি যেন চিন্তা ভাবনা করে চলে গেল। মেয়েটা অবনীকে বলল। তাহলে কি আমার দাদা আবার ওকে ফোন দিয়ে হুমকি দিয়েছে? অবনী ভাবতে লাগলো ওই নব দম্পতির থেকে ফোন নিয়ে অবনী তার দাদার কাছে কল দিল। হ্যালো, আমি কি মরে গেলেও তোমরা আবার পিছু ছাড়বে না? অবনী, তুই কোথায়? আর ওই বদমাইশটা কই? ওকে আমি পেলে কেটে টুকরো টুকরো করব। দাদা, ওর প্রতি এত ক্রোধ তোমার? কি দোষ করেছি হিমেল? দোষ তো করেছি আমি চলে এসেছি, ও নয়। এই পর্যন্ত যা যা ঘটেছে তার জন্য আমিই দায়ী। কোনো কিছুতে হিমেলের বিন্দু মাত্র আগ্রহ প্রকাশ পায়নি। তোমরা আমার টুকরো টুকরো করো, তাতে যদি তোমাদের শান্তি হয় তাহলে হোক। ক্রোধান্বিত কণ্ঠে চিৎকার করে কাশেমকে বলল অবনী। তুই একটা রাস্তা ছেড়ে জন্য নিজের দোষ ঘাড়ে নিচ্ছিস? বোন, আমার এখনো সময় আছে, ফিরে আয়। আমরা তোর জন্য যে পাত্র ঠিক করেছি সে শহরে নামি দামি ব্যবসায়ী, তার প্রপার্টির কোনো অস্ত নেই। কি আছে ওই লম্পটে তো মাথা খাইছো? টাকার প্রতি কোনো মোহ নেই আমার। আমায় বিক্রি করে অনেক টাকা খেয়েছো তোমরা, কোনো দিন শুধরাবে না তোমরা। টাকার লোক তোমাদের এত নিচে নামাবে কখনো ভাবিনি আমি, আর আমার খোঁজ নেবে না কখনো। কাঁদতে কাঁদতে ফোন কেটে দিল অবনী। আকাশের দিকে তাকিয়ে বিধাতার কাছে সব সমাধান চাইছে অবনী। কি করবে ঠিক এই মুহূর্তে? কোন দিকে পা বাড়াবে? এই বাধাময় প্রেমের শেষ কোথায়? কেন সবকিছু সারাক্ষণই তার বিপক্ষে দুর্দান্ত ফিল্ডিংয়ের মতো চলে যায়? ক্লান্ত হৃদয়ে কষ্টের মূর্ছনা। প্রাণবন্ত চমৎকার হাসিমাখা মুখটা আজ বিষে বিষে বিষাক্ত হতে চলেছে। ফেরি তীরে এসে পৌঁছালো। অবনীকে সেই নব দম্পতি রিকোয়েস্ট করল। জীবন আপনাকে সকল বাধা অতিক্রম করতে হবে, সুতরাং আপনি ভেবে ডিসিশন নিন কি করলে আপনি ভালো থাকবেন।
অবনী নিথর হয়ে শুধু তাকিয়ে থাকলো, কোনো কিছুর অ্যান্সার করলো না। গাড়ির যাত্রীরা অনেক আগেই গাড়িতে উঠে বসে আছে, শুধু ফেরির কিনারার পাশে হাতল ধরে দাঁড়িয়ে আছে অবনী। অনেকে অনেক রকম কমেন্ট করছে, সে কিছুতে কর্ণপাত করলো না। ড্রাইভার লাস্টবারের মতো হেল্পারকে পাঠালো অবনীর কাছে, সে যেতে চাইছে কিনা জানতে। আপা, আমাদের দায়িত্ব সব যাত্রীদের দেখভাল করা। আপনি আর ঝামেলা পাকায়েন না, বলেন কি করবেন? ভাই আমি আমার সব ঠিকানা হারিয়ে ফেলেছি। কান্না জড়িত কণ্ঠে অবনী বলল। হেল্পার বলল, আল্লাহ আপনার সহায়তা করুন, আমরা তাইলে যাই। হ্যাঁ। ফেরি থেকে নেমে পাড়ে দাঁড়িয়ে আছে অবনী। হঠাৎ দেখলো নতুন করে অন্য একটা ফেরি রেডি হচ্ছে, তার মধ্যে কয়েকটা গাড়ির কাচে লেখা ঢাকা টু খুলনা। অবনীর হৃদয়টা আবারও কেঁদে উঠল। সে এমন একটা গাড়ির কাছে এগিয়ে গেল। ভাই আমি খুলনা যাব, একটা সিট হবে প্লিজ, একটা সিটের ব্যবস্থা করে দিন, আমার খুব বিপদ। আছে, খুলনা কোথায় যাবেন? সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে পৌঁছে দিন। আচ্ছা ওঠেন, ভাড়া কিন্তু ঠিকঠাক দিবেন, আমরা লোকাল টানি না। আপনার বিপদের কথা শুনে নিলাম। যা ভাড়া তাই দিব। আচ্ছা, ওই পেছনের সিটে বসেন। গাড়িতে উঠে বসলো অবনী। সন্ধ্যা হয়ে যাবে, তাই তার ভীষণ ভয় করছিল একা একা কি করবে। পাশে থাকা মধ্যবয়সী একজন মহিলাকে প্রশ্ন করল, আন্টি আপনি কোথায় যাবেন? আমি খুলনা যাব, তুমি? আমিও খুলনা যাব। খুলনা কোথায়? সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে। ও, আমি ওখানে নামবো, আমার বাসা ওর পাশেই। আসলে সন্ধ্যা হবে তাই ভয় হচ্ছে আমার। তুমি কোথায় যাবে ওখানে নেমে? ভয় পেও না, আমার উপর ভরসা করতে পারো। অবনী তার সব কথা ভদ্রমহিলাকে খুলে বলল আর সাহায্য চাইল। ভদ্রমহিলা তাকে সান্ত্বনা দিল। ভদ্রমহিলা একজন উকিল ছিলেন, তার হাজব্যান্ডও উকিল। তিনি তাই সাহস নিয়ে অবনীকে উপকার করতে চাইলেন। ব্যাগ থেকে ফোন বের করে দিয়ে হিমেলের সাথে যোগাযোগ করতে বললেন, কিন্তু হিমেল ফোন অফ রাখতে তার সম্ভব হলো না। ভদ্রমহিলা বললেন, তুমি যদি চাও আমার বাসায় উঠতে পারো, তোমার কোনো সমস্যা হবে না, আমি আর আমার হাজবেন্ড সব হ্যান্ডেল করব। না আন্টি, আমার জন্য আপনাদের কষ্ট করতে হবে না। হিমেল অনেক ভালো ছেলে, ওর কাছে গেলে ও আর হয়তো আমায় ফিরিয়ে দেবে না। তুমি কি করতে চাইছো? আন্টি আমি ওদের হোটেল মালিকের বাসায় গেলে হিমেলকে ওনারা ডেকে আনবে। আচ্ছা, তোর আঙ্কেল বাস স্ট্যান্ডে আমার জন্য ওয়েট করবে, আমরা দুজন মিলে তোমাকে ওখানে পৌঁছে দেব, চিন্তা করো না। ঠিক আছে আন্টি। মনের ভেতর সাহসের সঞ্চার হতে শুরু হলো। হিমেল ভারাক্রান্ত মনে হোটেলে পৌঁছালো। তার বড় ভাই, তার মা, ভাইয়ের মেয়ে তার জন্য অপেক্ষায় ছিল। সকালে হিমেলের কাণ্ড কারখানা জানতে পেরে তার পরিবারের একটা সাড়া পড়ে গেল। হিমেল পৌঁছে দেখে তার মা দেখা করার জন্য অপেক্ষা করছে। হিমেলকে দেখেই হিমেলের মা ছুটে গেল তার কাছে। আব্বা, তুই কই গেছিলি? তোরে তোরা পেলে মেরেই ফেলতো, আমি তোর মুখটা দেখতে পেতাম না। কান্নাকাটি করতে করতে হিমেলের মা হিমেলকে জড়িয়ে ধরল। মা, তোমার কেন এত কষ্ট করে আসতে হলো? তোমারে কে কি বলেছে? কোনো কিছুই হয়নি। এই যে আমি, তোমার ছেলেকে তো পাইছো, আর টেনশন করে অসুস্থ হতে হবে না, কিছুই হয়নি। হ, আল্লাহর দরবারে হাজার কোটি শুক্রিয়া, তুই সহি সালামতে ফিরে আইছিস আব্বা। আমি কোনোদিনও কারোর ক্ষতি করিনি, তোর আব্বাও না, তাই আমার মনে ফিরে আইছে। মা এবার থামো, আমার এই বিষয়টা জানতে দাও। এখন কান্নাকাটির সময় না, বিপদ আরো বাড়তে পারে। ও যা পাকাইছে। রাগান্বিত হয়ে হিমেলের বড় ভাই তার মাকে চুপ করতে বলল। হিমেল তার ভাইয়ের মেজাজ গরম দেখে মাথা নিচু করে হোটেলের পিছনের দিকে চলে গেল। সাথে তার মা ও ভাইয়ের মেয়েও গেল। হিমেলের বড় ভাই ক্যাশের টেবিলে বসেছিল। ছোট কাকু, ছোট কাকিমা কই? আমার বৌমা, দেখাও, আমার পছন্দ হলে তোমার সাথে বিয়ে দেব, না হলে দেব না। হিমেলের বড় ভাইয়ের মেয়ে কথাটা বলল। কোথায় কে? এগুলো কিছু না মা, তোমরা ভুল শুনেছ। হিমেল তার ভাইয়ের মেয়েকে বলল আর নিজের পাশের চেয়ারে বসতে দিল। হিমেল, তুই মেয়েটাকে রাখতে যাওয়ার আগে আমাকে কেন জানালি না? তোর মনে এত স্বাধীনের বুদ্ধি আসছে কিভাবে? এ কথা বলতে বলতে হিমেলের বড় ভাই সেখানে আসলো। ভাই, আমি ভালোর জন্যই কাজটা করেছি। ওর পরিবারের কেউ এত ভালো মানুষ না, তারা আমাদের বিপদে ফেলতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করতো না। তুই চুপ কর। পরিবার যাই হোক, মেয়েটা তোর লাই না পেলে এত তোর পা বাড়াতো না।
তোকে কেন তার পরিবারের জন্য অবহেলা করবি তুই? হ্যাঁ? ভাই আপনি ভুল বুঝছেন, আমি চাইছি সুন্দরভাবে যা হওয়ার হোক। একটা মেয়ে বাড়ির থেকে বেরিয়ে আসলে তার পরিবার তাকে আর ঠাঁই দিতে চায় না, আর তুই বলছিস সুন্দর সমাধান দিতে? হ্যাঁ, তুই শুধু খানিক লম্বাই হয়েছিস, বুদ্ধি বলতে কিছু নেই তোর মাথায়। আজ আমার মেয়ে বা আমাদের বাড়িতে কেউ যদি এমন করতো তাহলে তুই কি কি করতি বলতো? হ্যাঁ, ভুল হয়েছে আমার, এখন যা হওয়ার তা তো হয়ে গেছে, কিছু করার নেই আমার। এগুলো নিয়ে আর ঝামেলা হোক আমি তা চাই না। তাহলে তো ভালোই হয়। তবে আমার মনে হয় না ঝামেলা মিটে গেছে, বরং সামনে আরো অনেক লম্বা হতে পারে। কথাটা বলে হিমেলের বড় ভাই তার চেয়ারে যেয়ে বসলো। হিমেল তার মার সাথে কথা বলে সন্ধ্যার আগেই বাড়িতে যাওয়ার জন্য এগিয়ে দিয়ে আসলো। হিমেলের বড় ভাই প্রয়োজনীয় কাজে আবারও বাড়িতে যাবে। যাওয়ার আগে হিমেলকে বারবার সতর্ক করলো। দেখ হিমেল, আমি তোর একদিনের বড় হলেও বড়, তোর বড় কিন্তু আমি। 10 বছরের বড় হলেও বড় আমি। আমি বলছি আমার কাছে কিছু লুকাস না। ভাই সত্যি আমি কিচ্ছু লুকাচ্ছি না, সব সমাধান হয়ে গেছে। এতক্ষণে ওই মেয়ে তার পরিবারের কাছে পৌঁছে গেছে। এখন তুই কি করতে চাইছিস? তোর যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমি যাই ওদের কাছে, যে বোঝাই বলি সবকিছু, হয়তো ওরা ফিরিয়ে দেবে না। তার কোনো দরকার নেই ভাই, যা হওয়ার হয়েছে। আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আমি আর কোনো সমস্যা করব না। তুই তো সেদিনও ফোনে তোরা হুমকি দিল কি যেন, আমি বললাম বলে তুই রং নাম্বার, আর তার ভিতর এত কিছু করে গেল। ভাই আমাকে নিয়ে যা শোনার শুনেছেন, আর কিছু শুনতে হবে না। আমি আর এমন কিছু করব না আপনাদের সম্মান নষ্ট হওয়ার মতো। হিমেলের কথা শুনে তার বড় ভাই ফাইনালি সিদ্ধান্ত নিলেন যে হিমেলের অবনীর প্রতি তেমন টান নেই, হয়তো মেয়েটাই ওর স্মার্টনেস দেখে প্রেমে পড়েছে। শহরে মেয়ে তো এমন একটু আধটু মিথ্যে ভালোবাসার টান দেখাবে, এটাই স্বাভাবিক। তারা সিনেমা দেখে নিজের জীবনকেও সিনেমা বানিয়ে ফেলে। তাহলে আসলো আবার দু কথা শুনে চলেও গেল। কি করে একটা মেয়ে এত বড় সিদ্ধান্ত নিয়ে মুহূর্তেই আবার সিদ্ধান্ত পাল্টাতে পারলো? আমাদের বাড়িতে গেল না, আমরা কি বলে জানতেও চাইলো না, নিজেই আসলো নিজেই চলে গেল। এরা সব পারে। এমন নানা রকম ভাবতে লাগলো হিমেলের বড় ভাই। গাড়ি আবার এসে থামলো সেই স্মরণীয় স্থানে, যেখানে পথ চেয়ে দাঁড়িয়েছিল হিমেল। কয়েক ঘন্টার ব্যবধানে কত কিছুই না ঘটে গেল। এখন আবার সবকিছু এলোমেলো। অবনীর দু চোখ ঘোলাটে হয়ে এলো। সে পাশে থাকা ভদ্র মহিলাকে বলল সেই মুহূর্তের কথাগুলো। গাড়ি থেকে নেমে অবনী ওই ভদ্র মহিলা ও তার হাজবেন্ড একত্রে একটা ট্যাক্সি করে হোটেল মালিকের বাসায় এসে পৌঁছালো। কলিং বেল বেজে উঠল। হোটেল মালিকের বউ দরজা খুলল। আপু, আমাকে আপনারা আর ফিরিয়ে দিবেন না প্লিজ। আমার যে আর যাওয়ার জায়গা নেই আপু। হিমেল কোথায় আপু? দেখুন আমার পরিবারের জন্য আপনারা আমায় কেন ঘৃণা করছেন? আমি তো তাদের ছেড়ে আপনাদের আশ্রয়ে এসেছি। আমার ভুলটা কোথায় বলুন? অবনী ভীষণভাবে কাঁদতে লাগলো। হোটেল মালিকের বউ সবাইকে বসতে দিল, আর ভাবলো হয়তো ওনারা অবনীর পরিবারের সদস্য। আচ্ছা, তুমি আর কান্নাকাটি করো না বোন। এবার যেহেতু তোমার সাথে ওনারা আসছেন, আমি তোমার ভাইয়াকে বলবো তিনি যেন সব ভালো সমাধান দেন। আপনি আমাদের কি ভেবেছেন জানি না, আমরা তার পরিবারের কেউ না। মেয়েটা একা খুব ভয় পেয়েছিল, তাই তাকে নিয়ে আসলাম। আমি আর সেই একই গাড়িতে ছিলাম। আমরা দুজনেই অ্যাডভোকেট, আমরা খুলনা স্থানীয়। আপনার কাছে অনুরোধ রইল, মেয়েটা সত্যি ভীষণ অসহায় হয়ে পড়েছে। একটা মেয়ের কষ্ট প্রথমে মেয়েরাই ভালো বোঝে। আপনি তার জন্য সুব্যবস্থা করুন। আর কোনো হেল্প লাগলে আমার কার্ডটা রাখুন, আমাদের ইনফর্ম করবেন। পকেট থেকে 4টা কার্ড বের করে 2টা অবনী আর 2টা হোটেল মালিকের বউকে দিয়ে তারা চলে গেল। দরজা বন্ধ করে অবনীকে নিয়ে হোটেল মালিকের বউ ফোন দিল হিমেল ও হোটেল মালিকের কাছে। হিমেলের ফোন বন্ধ, আর হোটেল মালিক ফোন ধরল। কই আছো? এখনই বাসায় আসো, হিমেল ভাইকে নিয়ে অবনী আপু আসছে। তড়িঘড়ি করে হোটেল মালিককে নিউজটা দিল তার বউ। হোটেল মালিক তখন হিমেলের বড় ভাইয়ের পাশে ছিলেন। তিনি বিষয়টা হিমেলের বড় ভাইকে জানালেন এবং তারা রিক্সা করে দ্রুত হোটেল মালিকের বাসায় পৌঁছালো। হিমেল তখন অবধি অবনীর ফিরে আসার বিষয়ে কিছু জানে না। হোটেল মালিক আর হিমেলের বড় ভাই একত্রে বাসায় ঢুকলো। হোটেল মালিকের বউ অবনীকে বলল, হিমেল কোথাও হয়তো পালিয়েছে, তাই তার বড় ভাই আসছে। তুমি ইনাকে ইমপ্রেস করো, তা না হলে সব আবার ঘোলাটে হয়ে যাবে। আমরা তো আছি, বোঝো না? আমরা যতই তোমাদের ভালোবাসি না কেন, আমরা তো আর তোমাদের বিয়ে দিতে পারবো না। যা করার হিমেলের অভিভাবকরাই করবেন। তুমি তোমার সব কথা তাকে বলো।
এগুলো বুঝিয়ে অবনীকে নিয়ে এলো হোটেল মালিকের বউ। হিমেলের বড় ভাইকে দেখিয়ে হোটেল মালিকের বউ বললেন, অবনী, এই যে হিমেলের বড় ভাই। আসসালামু আলাইকুম। আস্তে করে সালাম দিল অবনী। হিমেলের বড় ভাই অবনীর দিকে তাকিয়ে সালামের উত্তর দিল, আর দুজনকে বসতে বলল। অবনী আর হোটেল মালিকের বউ বসলেন। এবার হিমেলের বড় ভাই বলল, আচ্ছা, তোমার বাসা কোথায়? হিমেল তো দূরের একটা ছেলে, তাকেই বা কেন এত বিশ্বাস করতে গেলে? আমার বাসা ঢাকাতে। কোথায় ঢাকা আর কোথায় খুলনা একবার ভেবে দেখেছো? বাবা মা সন্তান খুব যত্ন করে বড় করে। তোমার বাবা মা যা চাইছেন ওটাই ভালো। কেউ কি চায় তার মেয়ে একটা বেকার ছেলেকে নিয়ে সারা জীবন চলে পড়ে অনুরূপ? তোমরাও একদিন বাবা মা হবা, তখন বুঝতে পারবে এত বড় কষ্ট তোমরা পরিবারকে দিচ্ছ। হিমেল তো একটা বেকার ছেলে, তাছাড়া আমরা গরিব মানুষ, দিন এনে দিন খাওয়ার মতোই আমাদের সংসার। আমার বাবার কোনো সম্পদ নেই, ভাইয়েরা যা করেছি তার নিজের গায়ে খেটে খুঁজছি। তুমি আজ আবেগ নিয়ে মেতে আছো, একদিন এই আবেগ আর থাকবে না বোন। তুমি তোমার বাবা মার কাছে ফিরে যাও, তাদের কথা মতো চলো, ভালো থাকবা সারা জীবন। অবনীর মনের ভাব বোঝার জন্য হিমেলের বড় ভাই কথাগুলো বলল। ভাইয়া, আমি হিমেলকে অনেক ভালোবাসি। আমি আপনাদের পরিবারের সবাইকে কম বেশি চিনি, আর আপনাদের পারিপার্শ্বিক অবস্থার কথাটাও আমি জানি। আমি সব রকম পরিবেশে বসবাস করতে পারি। আমি আর ফিরে যেতে চাই না। অবনী কান্না জড়িত কণ্ঠে বলল, শহরের মেয়ে, গ্রামে অজপাড়া গায়ে থাকতে পারবা না? আমি তোমার ভাইয়ের নাম্বার নিয়েছি, হিমেলের থেকে ফোন দেব, ওনারা আসলে চলে যাও। আমরা নির্ভেজাল মানুষ, ঝামেলা পছন্দ করি না বোন। অবনী দৌড়ে হিমেলের বড় ভাইয়ের পায়ে ধরে করজোরে মিনতি করতে লাগলো। ভাই, আমার দাদার কাছে ফোন দিয়ে না প্লিজ। আমি আপনার ছোট বোনের মতো, আমাকে আপনার ফিরিয়ে দেবেন না প্লিজ। আমি মারা যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না আমার। হিমেলকে ছাড়া আমি কাউকে নিয়ে থাকতে পারবো না, কখনো না। আরে আরে, পা ছাড়ো, বোকামে, বসো ওখানে। অবনী পা ছেড়ে পাশের সিটে বসলো। আমি হিমেলকে অনেকবার বলেছি তোমাদের সম্পর্কের কথা আসলে আমি বা আমরা কিছুই জানি না। ও অনেক চাপা স্বভাবের কারণে কিছুই কাউকে কিছু বলতে চায় না। এখন ভাবলাম তোমার মনের অবস্থা জানতে হবে। তুমি আবার ভেবো না আমি কোনো কিছু বানিয়ে বানিয়ে বলেছি। আমার কথাগুলো একদম সঠিক, আমরা গরিব মানুষ। তুমি সব জেনে শুনে থাকলে আমি রাখের ব্যবস্থা করতে পারি। ভাই, আমি মৃত্যুর আগ পর্যন্ত হিমেলকে ছাড়া থাকতে পারবো না। আপনাদের কাছে জীবিত অবস্থায় এসেছি আমি। আমার যাওয়ার বেলায় যেন লাশ হয়ে যায়, এই দোয়াটা করবেন। এগুলো বলতে নেই, আল্লাহ যা চান বান্দার ভালো জন্য চান। এখন তোমাকে নিয়ে আমি কি করি বলো তো? তোমার তো বয়স হয়নি, আর তোমার বাবা মা তো আসবেন আমাদের ধরতে, তখন কি হবে? তাই তাওই মাওই তো পিটাবে আমাদের। মৃদু হেসে উঠল হিমেলের বড় ভাই। হিমেলের বড় ভাইয়ের মুখের তাওই মাওইমা শুনে অবনীর মনে একটা অদ্ভুত অনুভূতি কাজ করতে লাগলো। হিমেলের বড় ভাই অবনী হোটেল মালিকের বউ আর হোটেল মালিককে সাথে করে নিয়ে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য রওনা করলো। অবনীকে দেখে গ্রামের অনেকে প্রশ্ন করলো, সে কে? হোটেল মালিকের বউ উত্তর দিল, আমার মামাতো বোন। হিমেলদের বাড়িতে সবাই অবনীকে দেখে ভীষণ পছন্দ করলো। হিমেল তখন বাড়িতে ছিল না। রাত প্রায় 9টার দিকে হিমেল বাড়িতে আসলো গ্রামের একটা ছেলের সাথে। অবনী তখন ঘরে ছিল। হিমেল বাড়িতে এসে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। তার বড় ভাবে সেখানে রান্না করছিল। কি ব্যাপার ভাবি, তুমি এত রাতে আবার কান্না করছো কেন? হিমেল অবাক দৃষ্টিতে প্রশ্ন করলো তার বড় ভাইয়ের বউকে। বাড়িতে মেহমান আসছে, মেহমান না বললেও হয়, বাড়ির মাংস বলা যায়। মৃদু হেসে হিমেলকে উদ্দেশ্য করে বলল তার বড় ভাবি। কোন মেহমান? আবার বাড়ির মানুষ মানে? পাগল টাগল হয়ে গেলে নাকি রান্না করতে করতে? যে সুন্দর দেখতে, পাগল তো হওয়ারই কথা। দেবর যদি পাগল হতে পারে, ভাবি হবে না, তা কি হয়? হিমেল তার ভাবির কথায় রহস্যের গন্ধ খুঁজে পেল। তাই সে আর এক মুহূর্তও দেরি না করে তার মায়ের রুমে গেল। রুমে ঢুকেই হিমেল থ হয়ে দাঁড়িয়ে আছে। মায়ের বিছানার উপর একই সাথে দুটো প্রিয় মুখ, দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কারো মুখে কোনো কথা নেই। এই যেন হাজার বছর পর হারিয়ে যাওয়া কিছু ফিরে পাওয়ার অনুভূতি। অবনীর আনন্দ অশ্রু টলটল চোখ দুটি শান্ত হলো হিমেলকে দেখে। হিমেল, আয়, এইদিকে আয়। তুমি এখানে কিভাবে? হিমেল একবার তার মায়ের দিকে তাকালো, আর একবার অবনীর দিকে, আর অবাক দৃষ্টিতে প্রশ্ন করল, ওরে তোর বড় ভাই নিয়ে আইছে, সাথে তোর হোটেলের মালিক আর তার বউও আসছিল। তারা চলে গেছে একটু আগে। তুই ওরে কিছু কস না। সাদা লোককে হারাতে নেই মনি,
পরে সারা জীবন কাইন্দে মরতে হয়। ও অনেক বড় লোকের মেয়ে মা, আমাদের 4 আনার দাম তারা দেয় না। খালি খালি মায়ায় জড়িয়ে লাভ নেই। মায়ের মুখে অবনীর পক্ষে কথা শুনে হিমেল খুব খুশি হলো। তুই চুপ কর, আমরা কি তাকে বাড়ি যাইয়া পয়রা থাকবো নাই? মাইয়াডারে ফেরির উপর ফেলাই থুয়ে চইলা আইসিরি। কি পড়ান রে মনি তোর? ও, এইসব কথাও নাইশ করা হয়ে গেছে। অবনীর দিকে তাকিয়ে বলল হিমেল। ফেলবো না, আমি জানি ফেললেও যাবে না, তাই চলে এসেছিলাম। খবরদার, এমন কাজ আর কোনোদিনও করবি নে। হিমেলের মা অবনীর গায়ে মাথায় আদরের পরশ বোলাতে লাগলো আর হিমেলকে শাসন করলো। হিমেলের কথা শুনে অবনী ফুকুসকে মনে মনে বলল, ফাঁকা তো পাই, তারপর আবার ফেলে আসার ঝাল মেটাবো। আমাকে এমন বিপদে ফেলে এসে দিব্যি নিশ্চিন্তে ঘুমোচ্ছে, সেই মজা বের করবো আমি। রংধনু কি শুধু শুধু বলি? মনে হচ্ছে কিছুই জানে না, এমন ভাবে ভাব নিচ্ছে লম্বুটা। মা, সবাই খেতে আসে, খাবার দিচ্ছি রান্না করে। আপু, তুমিও আসো। হিমেলের বড় ভাবি এসে সবাইকে খাবার খাওয়ার জন্য ডাকলো। ভাবিকে দেখে হিমেল অবনী দুজনেই লজ্জা পেল। হিমেলের কানের কাছে এসে তার ভাবি ফিসফিস করে বলল, কি ব্যাপার, আপুকে দেখে যেমন টাস্কি ছিল নাকি? আর তো মনে হয় ভালো লাগবে না। আপুর ভাবি, তুমি না আগে বলবা না এই আত্মীয়র কথা? তাহলে তো আমি পালিয়ে যেতে পারতাম, আর বিপদে পড়তে হতো না। আগে বলবা তো। তুমি আবার পালাইতে? এগুলো হলো আমাদের মন গলানোর ধান্দা। দলে পাশে সবই ঠিক আছে। এটা মনে হয় এবার করতেই হবে, তাই না? সেই ব্যবস্থায় করতে মাতবর বাড়ি গেছে তোমার বড় ভাই। কি সত্যি? চমকে উঠে দাঁড়ালো হিমেল। আরে আরে, বসো, আর ঢং করতে হবে না। মনে হয় রাজা মাছটা উল্টো খেতে জানো না। মুখে বলছে ভয় করে, আর মন চাইছে তাড়াতাড়ি বিয়ে করে। এসব আমরা বুঝি। চুপি চুপি দেবরকে খোঁচা মেরে বলতে লাগলো হিমেলের ভাবি। ভাবি, এইটারে তোমার বোনের মতো ভেবে তোমার বাপের বাড়ি রেখে আসো। বিপদ বিপদ, সারা ফেরিতে রেখে আসলাম, আবার চলে এসেছি আমার গলায় দড়ি দেওয়ার জন্য। দেখা যাক কি করেন গুরুজনেরা। তোমার মনের ভিতর যে আনন্দ উপভোগ করছো, এটা মুখে বলা লাগবে না, আমরা বুঝতে পারছি। এই ভাবি, যাও তো, খাবার দাও। হিমেল আর তার ভাবি ঘরের এক কোণে বসে দুষ্টুমি করতে লাগলো। হিমেলের মা তাদের দুষ্টুমি দেখে বেশ আগেই ঘর থেকে বেরিয়ে গেলেন। হিমেলের ভাবি বললেন, খাবার রেডি করছি, বিয়ের আগে হবিবুর সাথে কিছু বলার থাকলে বলতে পারো। দরজা টেনে ঘর থেকে বেরিয়ে এলেন হিমেলের ভাবি। সরি, তোমাকে এইভাবে রেখে স্বার্থপরের মতো আমার চলে আসাটা উচিত হয়নি। তোমাকে অনেক ঝামেলা পোহাতে হলো। আসলে মানুষ চাইলেও অনেক সময় মনের বিরুদ্ধে কাজ করতে হয়। হিমেল অপরাধীর মতো অবনীকে কথাটা বলল। সমস্যা নেই তো, আমি তো যুদ্ধ করতেই এই পথে পা রেখেছি, মাঝপথে হাঁপিয়ে উঠবো কিভাবে? অভিমানের দৃষ্টিতে হিমেলের কথার উত্তর করল অবনী, আর বিছানা ছেড়ে ঘরের পাশের জানালার পর্দা সরিয়ে সেখানে গিয়ে দাঁড়ালো। বাইরের ঝলমলে জ্যোৎস্না, জানালার পাশে পুকুর ঘিরে জ্যোৎস্নার আলো উপচে পড়ছে। টিনের ঘরের জানালা পেয়ে অবনীর মুখে জ্যোৎস্নার আলো এসে পড়ছে, তাতে অবনীর মুখটা স্বর্ণের ন্যায় চকচক করছে। ভীষণ এক ভালো লাগার ভেতরে ডুবে আছে হিমেল। যুদ্ধ করতে হলে অভিমানের পাল্লা ভারী করতে কেন হবে শুনি? প্রিয়জনকে কাছে পাওয়ার বিশৃঙ্খলায় অবনী স্তম্ভিত, বিমূঢ়। মুখে আর কোনো বাক্য আসছে না তার। তবুও হিমেলের খোঁচা মারা কথার উত্তর দিল অবনী। একা একা যুদ্ধ করতে হবে কেন আমায়? সেই যে আমার জন্য এক আকাশ সুখ কিনতে চাওয়া, এগুলো কি ফেলে আসার জন্য সাজানো কথা ছিল? মুহূর্তে এমন মন গড়া কথা কেন বলতে হবে? যদি একটুতেই এত ভয়, তাহলে চুপ থাকাটাই ভালো। কারণ মিথ্যা প্রয়াস নেয়া আর পরিচিত মুখে অপরিচিত হিংস্র দৈত্যের হাসি দেখার সমান কথা। প্রকাশের গভীরতা কম, অপ্রকাশে অতল। ভালোবাসা কখনো দাড়িপাল্লা দিয়ে মাপা যায় না, হৃদয় দিয়ে উপলব্ধি করতে হয়। এই যে দেখো, আজ কত সুন্দর জ্যোৎস্নার আলোয় চারদিক বিমোহিত। এই আলো কি রোজ দেখা যায়? যায় না। আর যদি প্রতিদিন জ্যোৎস্না সবাইকে আলো দিত, তাহলে সে তার মাধুর্যতা, মর্যাদা দুটোই হারাতো। হিমেলের কথা শুনে অবনী মনে মনে ভাবছে, মানুষটা ভাঙবে তবুও মচকাবে না। আজ পর্যন্ত ক্লিয়ার করে একটা বার বলো না তোমায় ভালোবাসি, আবার ঘুরিয়ে পেঁচিয়ে অযথা কত বাক্য খরচ করে। ইচ্ছে করছে গরম পানির ঝাপটা মারি, কিন্তু তা তো সম্ভব না। যা হওয়ার আমারই হবে, তাই সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই। না জানি আবার কোন ব্যবস্থা করবে।
একদিকে আমি চিন্তায় মরছি, অন্যদিকে উনি আমাকে প্রেমের বাণী শোনাতে ব্যস্ত। অবনী, অনেকক্ষণ ধরে ভাবছি তোমাকে একটা কথা বলবো, তা হচ্ছে না। কথাটা এখনই বলে ফেলাটা খুবই জরুরি। হিমেল বলল অবনীকে। বলো না কি কথা, আমি শুনতে চাই। অবনী ব্যাকুল হয়ে হিমেলকে বলল, কথাটা হচ্ছে, হ্যাঁ বলো। তোমার কি আমাদের বাড়িটা পছন্দ হয়েছে? অতি আশায় ঘি ঢালার মতো করে অবনীর ব্যাকুল হৃদয়টা মুহূর্তে চুপসে গেল। তুমি কি আমার সত্যি এই প্রশ্নটা করতে চেয়েছিলে? রাগান্বিত দৃষ্টিতে অবনী বলল, আমি অযথা আশা করে ফেলি। আমার বোঝা উচিত এই গোমরামুখ লম্বুটা আমার আর কখনো, আর যাই হোক, ভালোবাসার কথা বলবে না। অযথাই খানিকটা আশা করে বসলাম। হ্যাঁ, কেন? হেই পুচকি, তুমি আমাকে কি গালাগাল করছো? বিড়বিড় করে কি বলছো তুমি? আচ্ছা, তুমি কি সবার ক্ষেত্রেই এমন, নাকি শুধু আমার বেলায়? কেমন বলো তো? হায় রে, কাকে কি বলি? অবনী বিড়বিড় করে বলল। এমন সময় দরজার কাছে খটখট শব্দ করে ভেতরে আসার অনুমতি চাইছে হিমেলের বড় ভাইয়ের বউ। অবনী হিমেল ভাবির আগমনের ভাব টের পেয়ে দুজনেই লজ্জা সংকোচ বোধ করল আর পূর্বের জায়গায় যেয়ে বসল।